আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভোটের মাত্র আর একদিন বাকি। এই অবস্থাতে রাজনৈতিক দলগুলোর যে ভঙ্গিচঙ্গি কিংবা তাদের যে আত্মবিশ্বাস কিংবা তাদের যে তৎপরতা, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে উভয় দলই ক্ষমতায় যাওয়ার জন্য শতভাগ নিশ্চিত। বিএনপি বড় দল, ৩৫% তাদের ভোটার রয়েছে। বহুদিন পর তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন। বিএনপির মধ্যে একটা নব উদ্যম কাজ করছে। তারা জয়লাভ করবেন। তাদের জনপ্রিয় যারা সকল নেতা রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা মন্ত্রী হবেন, দেশ পরিচালনা করবেন, এটাই স্বাভাবিক এবং সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আতঙ্ক শুরু হয়েছে জামাতকে নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করছি যে জামাত বাংলাদেশে কত 5 to 7% তাদের জনপ্রিয়তা রয়েছে। একটা সময় যখন আমি নয়া দিগন্তে লিখতাম, তো তখন প্রায় আমি মাঝে মধ্যে বলতাম যে জামাতের হয়তো জনপ্রিয়তা 10% to 12%। বিশ্বাস করেন, বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা গালাগালি করতে করতে আমার জান শেষ করে দিয়েছে। আবার এখন যখন আমি বলছি যে 5 থেকে 7%, তখন জামাতের লোক আবার গালাগালি করছেন, যে যারা ভদ্র, দীর্ঘদিন ধরে আমাকে ভালো জানেন, তারা খুব বিনয়ের সঙ্গে বলছেন যে রনি ভাই, আপনি জানেন না জামাত এখন কম করে হলে 30% তাদের জনপ্রিয়তা রয়েছে, আপনি আসল খবর রাখেন না। তো এই যে একটি অবস্থা, সেই অবস্থার মধ্যে ধরুন 30% বা ধরুন 5%, 7%, 10%, হোয়াট এভার মেবি, আমরা এই যে গত 2 মাস ধরে যদি ধরি, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জামাতকে আমরা যেভাবে মূল্যায়ন করছি, আমরা মনে করছি যে তারা এই যে শেখ হাসিনার পতনের জন্য যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের মাস্টার মাইন্ড। আমরা মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে থেকে তাকে যারা চালাচ্ছেন তারা জামাত। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং বিশ্বাস করেছি, এখানে এনসিপি, ইনকলাব মঞ্চ থেকে শুরু করে অন্য যে সকল প্রতিষ্ঠানের নাম আমরা শুনতে পেয়েছি বা পাচ্ছি, এগুলো মূলত জামাতের এ টিম, বি টিম, সি টিম, এবং এটা এখন প্রমাণিত। আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো একটা অনুষ্ঠানের লোক দরকার, এনসিপির অনুষ্ঠানের লোক দরকার, সব জায়গাতে যে সমস্ত লোকজন সাপ্লাই দেওয়া হয়েছে সব জামাতের লোক। আমরা দেখেছি ক্যাবিনেট সচিব, সংস্থাপন সচিব, বড় বড় ডিসি, গুরুত্বপূর্ণ বিভাগীয় কমিশনার, সচিবালয়ের বড় কর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় আমাদেরকে এই দলটি সম্পর্কে রীতিমতো আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এখন আমাদের মধ্যে ভয় হলো এই দল সব পারে, দে ক্যান ডু এভরিথিং। গত 1 মাস ধরে আমরা দেখছি যে আমেরিকার রাষ্ট্রদূত জামাতের পিছনে ঘুরছে, ইউ রাষ্ট্রদূত বা রাষ্ট্রদূতের যে সংগঠন তারা জামাতের পিছিয়ে পিছিয়ে ঘুরছে, ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি খুব দৌড়াদৌড়ি করছেন, বাংলাদেশে যাচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন, এবং ইংল্যান্ড নীতিগতভাবে জামাতকে সমর্থন করতে যাচ্ছে। বাংলাদেশের অনেকগুলো ভদ্র মহিলা সাংবাদিক রয়েছেন, তার মধ্যে শীর্ষ 4 জন মহিলা সাংবাদিকের সঙ্গে আমেরিকান একজন কূটনীতিবিদদের যে বৈঠক, সেই বৈঠকের যে অডিও বার্তা এটা লিক হয়ে গেছে। সেখানে তারা স্পষ্ট করে আমেরিকা বলার চেষ্টা করছেন যে জামাতকে তারা বন্ধু হিসেবে পেতে চায় এবং জামাতের সঙ্গে কাজ করতে তাদের কোনো আপত্তি নাই, জামাত একটি মডারেট দল, ব্যাস। এই যে গত কয়েক মাসে জামাত নিয়ে যা কিছু হচ্ছে তার উপর এই ঘটনাগুলো রীতিমতো একটা মানে সুপার ডিগ্রি হিসেবে কাজ করছে, রুটোবার হিসেবে কাজ করছে। জামাতের শক্তিমত্তা যা না আছে তার সাথে আমরা 100 গুণ বাড়িয়ে দিয়েছি। আমরা মনে করছি যে আমাদের হাতে প্রচুর অস্ত্র আছে, আমরা মনে করছি তাদের সামরিক প্রশিক্ষণ আছে, আমরা মনে করছি তাদের অঢেল অর্থ আছে, আমরা মনে করছি তাদের সঙ্গে তুরস্ক, পাকিস্তান সবার সঙ্গে সম্পর্ক আছে। আমরা মনে করছি তারা যেভাবে একটি ম্যাটিকুলাস ডিজাইন করে গুপ্ত সুপ্ত হয়ে আওয়ামী লীগের মধ্যে যেভাবে তারা লুকিয়েছিলেন, আওয়ামী লীগের বাপও টের পায়নি, মাও টের পাননি,
এবং আওয়ামী লীগে ধীরে 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 একেবারে ক্যান্সারের মতো, ক্যান্সার যেভাবে মানে একটা মানুষের শরীরে সব কিছু চুষে খায়, ঠিক সেইভাবে আওয়ামী লীগকে একেবারে ফানুস বানিয়ে ছেড়ে দিয়েছে। এবং আওয়ামী লীগের পরবর্তী যে পতন হয়েছে, আওয়ামী লীগ এটা ঢোক চিপার সময় পাননি। নির্বাচনের শেষ 7টি দিনে জামাত যে পারঙ্গমতা দেখিয়েছে, যে শক্তিমত্তা দেখিয়েছে, যে কৌশল দেখিয়েছে, এবং যেভাবে আন্দোলনকে তাদের অনুকূলে রেখেছে, এবং যেভাবে প্রতিটি রাষ্ট্রীয় বাহিনীকে হতোদ্যম করে ছেড়ে দিয়েছে। শেখ হাসিনার পুলিশ সাদ্দাম হোসেনের রিপাবলিকান গার্ডের চাইতেও শক্তিশালী হয়ে পড়েছিল। শেখ হাসিনার একজন মানে বেনজির, একজন আজিজ, একজন হারুন, একজন বিপ্লব, একজন হাবিব, মানে এরা এক একজনে ইজ্জত ইব্রাহিম টু দি পাওয়ার 9। আপনারা কি জানেন ইজ্জত ইব্রাহিম কে ছিলেন? ইজ্জত ইব্রাহিম ছিলেন সাদ্দাম হোসেনের সৎ ভাই। তো তার একজন বিখ্যাত জেনারেল, তার দুজন লোকে ইরাকের লোক খুব ভয় পেত, ইজ্জত ইব্রাহিমকে আর একজন লোক কেমিক্যাল আলী, ইরাকের কুর্দিদের উপর যিনি গ্যাস চার্জ করে হাজার হাজার কুর্দিকে মেরে ফেলেছিলেন। তো তদ্রূপ পুলিশ বাহিনীর মধ্যে এরকম ইজ্জত ইব্রাহিম, কেমিক্যাল আলী তৈরি করেছিলেন শেখ হাসিনা, এবং তার ধারণা ছিল যে যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য তার পুলিশ বাহিনী যথেষ্ট। সারা বাংলাদেশ বিট্রে করবে, কিন্তু পুলিশ কখনো তার সাথে বিট্রে করবে না। পুলিশ চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত তারা চেষ্টা করেছে, সেই পুলিশকে এমন প্যাদানি দেওয়া হয়েছে, পুলিশকে মেরে লাশ ফাঁসির মানে মধ্যযুগে যেভাবে প্রতিপক্ষের লাশ টানিয়ে রাখা হতো জনবহুল এলাকাতে, একইভাবে পুলিশের লাশ যেভাবে ঝুলছিল সেই সায়দাবাদে, বাংলাদেশ পুলিশ যতদিন থাকবে এটা তারা ভুলতে পারবে না। এই কাজ কারা করেছে? জামাত করেছে, এনসিপি করেছে, বিএনপি করেছে, কেউ না কেউ তো করেছে। এই কাজ আওয়ামী লীগ করেনি, নাকি পুলিশের লোক করেছে, হোয়াট এভার মেবি। যারা মাস্টার মাইন্ড, দায় তাদের উপরই বর্তাবে। এরপর ধরুন থানাগুলো যেভাবে পোড়ানো হয়েছে, যেভাবে অস্ত্রগুলো লুট করা হয়েছে, যেভাবে একটার পর একটা সরকারি অফিসগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেভাবে আওয়ামী লীগের লোকজনদের মনে রীতিমতো মৃত্যু ভয় জাগিয়ে দেওয়া হয়েছে, তারা শুধুমাত্র সীমান্ত পাড়ি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। অনেক বড় বড় আওয়ামী লীগ নেতা তারা কাণ্ডজ্ঞান হারিয়ে পাহাড় অতিক্রম করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। দেশের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি সীমান্ত পাড়ি দিতে গিয়ে ধরা পড়ে সে কি কাণ্ড, তার বিশি ঠিসি সব ফাটিয়ে ফেলা হয়েছে, লাথি দিয়ে পুরো তার অন্ডকোষ ফাটিয়ে ফেলা হয়েছে। তাকে একেবারে মানে যাকে বলা হয় রাস্তার ফকিরের মতো একটা কলা পাতার উপর তাকে শুয়ে রাখা হয়েছে সেই সময়টিতে। তো এই যে কাজগুলো হয়েছে, যারাই করেছেন, প্রথম কয়েকদিন বিএনপি বলার চেষ্টা করেছে আমরা করেছি, তারপরে ছোট ছোট রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করেছে আমরা করেছি, জামাতে বলার চেষ্টা করেছে আমরা করেছি, আমরা ম্যাটিকুলাস ডিজাইন করেছি, এনসিপি বলার চেষ্টা করেছে। কিন্তু এখন পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে, কেউ আর এখন ম্যাটিকুলাস ডিজাইনের অধিকর্তা হতে চাচ্ছেন না, কেউ আর এখন মানে সেই মাস্টার মাইন্ড হতে চাচ্ছে না। কিন্তু ঘটনা তো ঘটে গেছে, সিরিয়াস ঘটনা ঘটে গেছে। এবং আপনি জানেন যে রাষ্ট্রে যখন কোনো একটা ঘটনা ঘটে, রাষ্ট্রযন্ত্রে কোনো একটা ঘটনা ঘটে, ওটার প্রতিশোধ 100 বছর পরে হলেও সেটি নেওয়া হয়। বাংলাদেশে যা কিছু হয়েছে, কড়ায় গন্ডায় প্রত্যেকটি জিনিস এটির প্রতিশোধ নেওয়া হবে। আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল, অন্যায়গুলো করেছিল, গুণাগুলো করেছিল, আপনি দেখেন সেগুলো কড়াই গন্ডায় তাকে পরিশোধ করতে হচ্ছে। বিএনপি যে ভুলগুলো করেছিল 2001 থেকে 2006, সেই ভুলের দায় তাদেরকে এখন নিতে হচ্ছে। এখনও তাদেরকে আন্তর্জাতিক টাইম ম্যাগাজিনে খাম্বা তারেক হিসেবে তাদেরকে অভিহিত করা হচ্ছে, তাদেরকে চাঁদাবাজ, তাদেরকে মানে গ্যাং চাঁদাবাজ, মানে এত সব বাজে বাজে শব্দ তাদের সম্পর্কে ব্যবহার করা হচ্ছে। এর অর্থ যে রাজনীতিতে প্রতিশোধ পরায়ণতা খুব বেশি, এবং এটা এমন একটা সেক্টর যেখানে কেউ কাউকে ক্ষমা করে না। সেই অর্থে সেই 2024 সালের জুলাই মাস থেকে আজ পর্যন্ত যা কিছুই বাংলায় ঘটেছে, প্রত্যেকটা জিনিস সেই ফিরে আসবে। আর সেই ফিরে আসাকে প্রলম্বিত করার জন্য যারা এই বিপ্লবের মাস্টার মাইন্ড যারা জড়িয়ে পড়েছেন, তারা নানা রকম কৌশল করছেন। এখন একজনের দায় আর একজনের উপর চাপানোর চেষ্টা করছেন, নিজেরা সাধু হওয়ার চেষ্টা করছেন। এই কৌশলে সবচেয়ে এগিয়ে আছেন যারা, তাদের মধ্যে জামাত প্রধানতম। এনিওয়ে,
জামাতের যে অবস্থা, সেই অবস্থাতে সেই দল ক্ষমতায় আসবে বা 10টা আসনে জয়লাভ করবে, এটা আমাদের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কখনো মনে করতেন না। এখনো পর্যন্ত অনেকে মনে করে জামাত ভালো মতো নির্বাচন করে 2টো সিটও পাবে না। কিন্তু যে আতঙ্ক সারা বাংলার মানুষকে তাড়া করছে যে জামাত ক্ষমতায় চলে আসবে, কিভাবে আসবে, ম্যাটিকুলার ডিজাইন করে আসবে, যেভাবে আওয়ামী লীগকে তারা তাড়িয়েছে, যেভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, যেভাবে তারা কোর্ট কাছারি অফিস আদালত থেকে শুরু করে সব জায়গাতে গত 17 মাসে তারা দাপট দেখিয়েছে, যেভাবে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিচালিত করেছে, একইভাবে তারা নির্বাচন পরিচালনা করবে। আর আপনি যদি যুক্তির বিচারে এই জিনিসগুলো মূল্যায়ন করেন, তাহলে আপনাকে তো অবিশ্বাস করার কোনো রিজন নাই, আপনাকে বিশ্বাস করতে হবে। তো সেই দিক থেকে জামাত যদি বিজয়ী হয়, তাহলে কে হবেন প্রধানমন্ত্রী, কে হবেন মন্ত্রী, কে হবেন অর্থমন্ত্রী, কে হবেন প্রেসিডেন্ট, এগুলো নিয়ে নিঃসন্দেহে আপনার কৌতূহল থাকতে পারে। কিন্তু আমি নিশ্চিত জামাতের যারা কর্তা ব্যক্তি তারা তাদের মজলিসের শুরা থেকে শুরু করে অন্যান্য জায়গাতে এই বিষয়গুলো তারা খোলামেলা আলোচনা করে রেখেছে। এবং যেহেতু তারা একটি রেজিমেন্টেড ওয়েল প্ল্যান্ড রাজনৈতিক দল, কাজেই তারা প্রতিটি বিষয় আলাপ আলোচনা করে কার জন্য কোন শেরওয়ানি লাগবে, কার জন্য কি ধরনের সুরমা লাগবে, কার জন্য কি ধরনের পোশাক পরিচ্ছদ লাগবে, কেমন গাড়ি লাগবে, কে কোন মন্ত্রণালয়ে বসবেন, ইত্যাদি বিষয়গুলো তারা কিন্তু অনেক আগেই সিলেক্ট করে রেখেছেন। এখন যদি প্রকৃতি অনুকূলে থাকে, তারা যে বিশ্বাস করে সেই বিশ্বাসের জায়গাটা যদি পরিপূর্ণতা হয়, তাহলে বাংলাদেশে হয়তো আপনারা আগামীতে যে জামাতের সরকার দেখবেন, সেটা দেখে যদি আপনারা টাসকি খান, আশ্চর্য হয়ে পড়েন, চিৎপটাং হন, এবং আমি নিজেও যদি হয়ে যাই, আশ্চর্য হওয়ার কিছুই থাকে।